সকালে গায়ে শীতের আমেজ লাগলেও সকালে ঘুম থেকে উঠে বাজারের থলে হাতে বাজার করতে আসলেই হাতে ছ্যাঁকা লাগছে আমজনতার। কারণ শীতকালীন সবজি থেকে আলু পেঁয়াজ প্রত্যেকের দামই এই মুহূর্তে বেশ খানিকটা চড়া। শীতকালীন যে কোনো সবজি, পটল, ক্যাপসিকাম, বিনস কিংবা কড়াইশুঁটি, পেঁয়াজকলি বা টমেটো, যে কোনো সবজির ক্ষেত্রেই প্রায় 100 টাকার কোলে দাম। অন্যদিকে ফুলকপি, গাজর, বাঁধাকপি যে সবজি কেনা হচ্ছে না কেন তাদের প্রত্যেকের দামই প্রায় 100 কোলে, আর তাতেই নাভিশ্বাস উঠছে আমজনতার। অন্যদিকে আলু পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রত্যেকটি তরকারিতেই কার্যত মাস্ট যে আলু কিংবা পেঁয়াজ, সেই আলুর দাম এই মুহূর্তে 32 থেকে 35 টাকার মধ্যে, আর পেঁয়াজের দাম যাচ্ছে 70 টাকা কেজি প্রতি। সুতরাং প্রত্যেকটি জায়গাতেই সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, আর তাতেই আমজনতার এই মুহূর্তে ক্ষোভ কেন এই ধরনের দাম বৃদ্ধি, কিংবা শীতকালে আসার সঙ্গে সঙ্গে যে শীতকালীন সবজির দাম অন্যান্য বছর নিম্নমুখী হয়, সেই শীতকালীন সবজি এবছর কেন এত ঊর্ধ্বমুখী দাম। আমজনতা যেমন প্রশ্ন করছেন, ঠিক তেমনই যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন বেশি টাকা দামে জিনিস কেনার কারণে বেশি টাকা দরে বিক্রি করতে তারা বাধ্য হচ্ছে। অন্যদিকে পাইকারি কিংবা খুচরো বাজারের মধ্যেও রয়েছে বেশ খানিকটা ফারাক। শুধুমাত্র তাই নয়, পেঁয়াজের রকম ফের বা সবজির রকম ফেরেও রয়েছে বাজারের দর বেশ খানিকটা রকম ফের। 65 থেকে 70 টাকার মধ্যে যে পেঁয়াজ বিকোচ্ছে তা কিনতেই সাধারণ মানুষ বেশ খানিকটা হাঁসফাঁস খাচ্ছেন বাজারে এসে। বাজারের থলে ভর্তি করতে আমজনতার পকেটে পড়ছে টান, আর তাতেই ব্যবসায়ীরা বলছেন ব্যবসার হালও বেশ খানিকটা খারাপ। কারণ সাধারণ মানুষ নিজের নিত্য প্রয়োজনীয় জিনিসের ফর্দে কাটছাট করে তবেই সারছেন বাজার। মানিকতলা বাজার থেকে বাগমারি বাজার, কোলে মার্কেট থেকে লেক মার্কেট কিংবা যদুবাবুর বাজার বা শহর কলকাতার অন্যান্য বাজারগুলি ঘুরে দেখছেন এই মুহূর্তে টাস্কফোর্সের আধিকারিকরা। রবীন্দ্রনাথ স্কুলে টাস্কফোর্সের আধিকারিক তিনি যেমনটা জানাচ্ছেন যে খারাপ আবহাওয়ার কারণে কিংবা উৎসবের মরশুম চলার কারণে বাজার দর এতখানি বেশি, কিন্তু বেশ কয়েকদিনের মধ্যেই নাসিকের পেঁয়াজ কিংবা বাইরের যে সমস্ত সবজির গাড়ি সেগুলি সঠিক মাত্রায় আমদানি হওয়ার পরে বাজার দর বেশ খানিকটা নিম্নমুখী হবে। সমস্যা থেকে সমাধান পাবেন বা মুক্তি পাবেন বলা যায় ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতা প্রত্যেকেই। কিন্তু সেই দিনটি কবে, এমনটাই প্রশ্ন করছেন আমজনতা প্রত্যেকেই, ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেই। ব্যবসায়ীরা যেমন ব্যবসায় মার খাচ্ছেন, সাধারণ মানুষ তারা বাজারের থলে ভর্তি করতেও বেশ খানিকটা হাঁসফাঁস খাচ্ছেন বা বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে এই দামের তারতম্য কিছু দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বা সাধারণ মানুষ সমস্যা থেকে মুক্তি পাবেন আশ্বাস দিচ্ছেন রবীন্দ্রনাথ কোলে। ক্যামেরায় স্বপনের সঙ্গে সুস্মিতা, নিউজ টাইম, কলকাতা। পোলট্রি ফার্মের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি নদিয়ার কল্যাণীর 18 নম্বর ওয়ার্ড বিধানপল্লী এসএলএফ ফার্মে। এই 18 নম্বর ওয়ার্ডে এসএলএফ ফার্মে পিপিপি মডেলে লাইভস্টক পোলট্রি ফার্ম গড়ে উঠেছে, যেখানে প্রায় দিনে লক্ষাধিক ডিম উৎপাদন হয়। স্থানীয় মানুষের অভিযোগ যে এই পোলট্রি ফার্মের দুর্গন্ধ এই সমস্ত এলাকা আশপাশ একেবারে কল্যাণী এবং পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা, কাঁচরাপাড়া, হালিশহরের দিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এর ফলে চর্মরোগ সৃষ্টি হচ্ছে, অনেকের শ্বাসকষ্ট হচ্ছে। এর আগেও স্থানীয় বাসিন্দারা এই যে প্রজেক্ট তৈরি হয়েছে পিপি মডেলে, সেখানে এইটা যাতে এই বিষয়টা নিয়ে কথা বলছেন কর্তৃপক্ষের সঙ্গে, বিক্ষোভও দেখিয়েছিলেন যে যাতে কোনোভাবেই এই দুর্গন্ধ যাতে না ছড়ায় তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে। কর্তৃপক্ষ সে সময় আশ্বাস দিলেও কাজ হয়নি। অবশেষে আবারও আজ তারা বিক্ষোভে সামিল হন এবং সেখানে দীর্ঘ মঙ্গলবার দিন সকাল থেকে বিক্ষোভ চলে। ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। মূলত তাদের যেটা অভিযোগ যে এই পোলট্রি ফার্মের দুর্গন্ধ দূষণ ছড়াচ্ছে, যার ফলে সমস্যা হচ্ছে তাদের শ্বাসকষ্ট থেকে বিভিন্ন রোগের। এবং আজ দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখান। পুলিশ প্রশাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের বসার ব্যবস্থা করছেন। আগামী দিনে সেই আশ্বাসেই অবরোধ এবং বিক্ষোভ উঠে যায়। কল্যাণী থেকে সুমন মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম। শিশু মৃত্যুর 30 মিনিটের মধ্যে ডেথ সার্টিফিকেট ইস্যু, আর সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো উত্তর 24 পরগনার রহড়া থানার অন্তর্গত টিটাগড় জিসি রোডে। টিটাগড় জিসি রোডের একটি ওষুধের দোকানে সেখানে এক ডাক্তারবাবু বসেন, আর টি মৈত্র নামে এই ডাক্তারবাবুর কাছে এই এলাকারই এক বাসিন্দা 2.5 বছরের একটি শিশু জ্বর সর্দি কাশি নিয়ে সেই ডাক্তারবাবুর কাছে চিকিৎসার জন্য আসলে ডাক্তারবাবু তার সমস্ত শরীর পরীক্ষা করেন এবং তারপর তিনি একটি প্রেসক্রিপশান করেন। সেই প্রেসক্রিপশানে বেশ কিছু ওষুধ তিনি লিখেছিলেন, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে জ্বর সর্দি কাশি এই সমস্ত সংক্রান্ত বেশ কিছু ওষুধ তিনি সেখানে প্রেসক্রাইব করেছিলেন। সেই মতো পরিবারের লোক সেই ওষুধ কিনে নিয়ে আসেন এবং এই বাচ্চাটিকে খাইয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তারপর কিন্তু বাচ্চাটা আরও ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে।
এই অসুস্থতা বাড়ার পর রাতের দিকে যখন সেই ডাক্তারবাবুর সাথে আবার যোগাযোগ করা হয়, ডাক্তারবাবু তাদেরকে প্রথমে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলে তারা কিন্তু সেখানে গিয়েও কাজ না হয় এই শিশুকে নিয়ে যখন ফের এই ডাক্তারবাবুর কাছে ফিরে আসেন, ডাক্তারবাবু কিন্তু শিশুকে ভালো করে পরীক্ষা করেন, পরীক্ষা করে শিশুকে মৃত ঘোষণা করেন। এই মৃত ঘোষণা করার সাথে সাথেই কিন্তু এলাকায় একটা শোকের ছায়া নেমে আসে। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় যেটা ডাক্তারবাবু মেডিকেল সায়েন্সে যেটা দেখা যায় যে একটি কেউ মারা গেলে অন্তত তার জন্য 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু তাদের এই ডেথ সার্টিফিকেট ইস্যু করে থাকেন ডাক্তারবাবুরা। কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। এক্ষেত্রে মাত্র 30 মিনিট পরেই কিন্তু সেই শিশুর একটি ডেথ সার্টিফিকেট ইস্যু করেন এই ডাক্তারবাবু, এবং যার ফলেই কিন্তু ছড়া এলাকায় একটা তীব্র সমালোচনা শুরু হয়। বহু মানুষ বলতে থাকেন কেন এত দ্রুত ডাক্তারবাবু এই ডেথ সার্টিফিকেট ইস্যু করলেন। যদিও সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় ডাক্তারবাবু যদিও বলেন যে যেহেতু তিনি থাকেন অনেক দূরে, তা ওনাকে বাড়ি ফিরতে হবে, সেই কারণে তিনি দ্রুত এই ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিলেন। কিন্তু তিনি সমস্ত রকমভাবে শিশুটিকে পরীক্ষা করেছেন এবং মৃত্যু নিশ্চিত হয়েছে জেনেই কিন্তু তারপর তিনি ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন। তবে সেটা ওনার তাড়াহুড়ো হয়ে গেছে বলে তিনি অবশ্য স্বীকার করে নিয়েছেন। তবে একটি বড় বিষয়, এক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ আইন হাতে তুলে নেননি এবং আইন হাতে না তুলে নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন। তারা রহড়া থানাকে জানিয়েছেন পুরো বিষয়টি। টিটাগড় থেকে মাসুম আক্তার, নিউজ টাইম। ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে গ্রেপ্তার আরও এক। হবিবপুরের কেনপুকুর হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলের পড়ুয়ারা রয়েছে, তাদের ট্যাবের টাকা গায়েব হওয়ার পর তদন্তে নামে হবিবপুর থানা পুলিশ। সেই তদন্তে উত্তর দিনাজপুরের ইসলামপুর এলাকা থেকে সাবির আলমকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যাচ্ছে যে সাবির আলমের বাড়ি কিন্তু সেই ইসলামপুর এলাকাতে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার অভিযোগ, তার সাফাই যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ঠিকই, কিন্তু সে টাকা যে ট্যাবের টাকা সেটা সে জানতো না। কারণ তার এক বন্ধু তাকে মাটি কাটার টাকা তার দিবে বলে তাকে অ্যাকাউন্ট নাম্বার নেয় এবং সেই অ্যাকাউন্ট নাম্বারে তাকে কিন্তু টাকা ঢুকিয়েছে। তবে সে কোনোভাবেই জানতো না সেটা ট্যাব কেলেঙ্কারি, অর্থাৎ ট্যাবের এই টাকা তাকে ঢুকানো হয়েছে। ইতিমধ্যে কিন্তু হবিবপুর থানার পুলিশ তাকে মালদা জেলা আদালতে তোলা হয়েছে এবং তদন্তে নেমেছে হবিবপুর থানার পুলিশ। তবে শুধু এই দুজনই না, অর্থাৎ এখন পর্যন্ত যে দুজন গ্রেপ্তার হয়েছে যে হবিবপুরের ট্যাবের ঘটনায়, যে স্কুলের ঘটনায়, আরও কিন্তু জড়িত আছে মনে করছে হবিবপুর থানা পুলিশ। মালদা থেকে রাজীব ঘোষের রিপোর্ট, নিউজ টাইম।